বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এদিকে তাকে বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। দর্শক, এই বিষয়ে সর্বশেষ খবর আমরা জানবো। আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছেন এরই মধ্যে আমাদের সাথে। সৈকত, সিদ্ধান্ত আসলে কি আসছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। তানিয়া, আমরা দুপুর থেকে অপেক্ষা করছিলাম যে বলা হচ্ছিল বেলা 12টা বাজে বিএনপির পক্ষ থেকে মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি একটা আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেটা আমাদেরকে জানানো হয়েছিল এবং সেই ব্রিফ এখন বেলা 2টা বাজে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা খোঁজ পাচ্ছি বা বিভিন্ন তথ্য পাচ্ছি, যদিও এখানে বেশ কয়েকবার কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার এবং বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর হেলিকপ্টার মহড়া দিচ্ছে। এই এভারকের যে হাসপাতাল তার উপর দিয়েছে বেশ কয়েকবার এই হেলিকপ্টার মহড়া দিচ্ছে। কিছুক্ষণ আগেও হেলিকপ্টারটি মহড়া দিল এবং আমরা ভিতর থেকে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য যে পাচ্ছি আমরা জানছিলাম যে এখান থেকে আজকে বিএনপি নেত্রী বা বেগম খালেদা জিয়াকে এখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এখানে যে যুক্তরাষ্ট্রের চিকিৎসক এসেছে যুক্তরাজ্যের এবং চীনের যে 4 জন চিকিৎসক এসেছেন, সবাই যে গতকালকে যে মিটিং করেছেন বা বৈঠক করেছেন, যে ধরনের তথ্য এখান থেকে দিয়েছেন, এইসব তথ্য আমরা বিচ্ছিন্নভাবে পাচ্ছি এবং আমরা জেনেছি যে বিএনপি নেত্রীকে যে অসুস্থ রয়েছেন তাকে এখান থেকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং কাতার এয়ারওয়েজে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে এবং কাতার এয়ারওয়েজে এখানে আসছেন এবং সেটা যেহেতু কাতারের নিজস্ব ফ্লাইট এবং সেই ফ্লাইট কখন ছাড়বে কখন নিয়ে যাবে সেই বিষয়টাই হয়তো এজেডএম জাহিদ হোসেন আমাদের স্পষ্ট করবে। এবং আমরা যেহেতু সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে আনুষ্ঠানিক ব্রিফের জন্য অপেক্ষা করছি এবং সেই তথ্যটা আমরা আনুষ্ঠানিকভাবে পাচ্ছি না। আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন অসুস্থ রয়েছেন, গত পরশুদিন তার সম্পর্কে সর্বশেষ এজেডএম জাহিদ হোসেন তিনি কথা বলেছেন। এর আগে কিন্তু তিনি আর কোনো আমরা তথ্য পাইনি। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন, তিনি বেগম জিয়াকে দেখেছেন এবং চীনের যে 4 জন চিকিৎসক এসেছেন তারা পরামর্শ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারকে প্রধান করে দেশি এবং বিদেশি যে চিকিৎসক রয়েছেন তাদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কী অবস্থায় রয়েছেন সব কিছু নিয়েই তারা কিন্তু পর্যালোচনা করছেন এবং আজকে এখন বেলা 2টা বাজে এই সারাদিনেও কিন্তু তারা পুরো বিষয়টিগুলো পর্যবেক্ষণ করছেন। যেহেতু বেগম খালেদা জিয়ার ফুসফুসের সমস্যা রয়েছে এবং তার লিভারের সমস্যা রয়েছে, তো সব বিষয়গুলো কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এজেডএম জাহিদ হোসেন বিএনপির যে চিকিৎসক বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি ব্রিফ করবেন এবং তখনই কিন্তু আমরা পুরোপুরিভাবে বলতে পারবো বা জানাতে পারবো দর্শকদের যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির কতটুকু এবং তাকে চিকিৎসার জন্য লন্ডনে কখন নিয়ে যাবে এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইট সেটা কখন আসবে সেই বিষয়গুলো আমরা পুরোপুরি আমরা জানিয়ে দিতে পারবো। তো তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই মুহূর্তে এই হচ্ছে সর্বশেষ তথ্য এবং এখানে যে ডায়াসটা সাজানো রয়েছে এবং এটা যে রয়েছে ওখানে ব্রিফিংয়ের জন্য সেটা সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত ব্রিফ হয় নাই। সেইখানে সব সাংবাদিক মাধ্যম বা মাধ্যমের যারা কর্মী রয়েছেন সবাই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং পুরো এলাকায় শুধু গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে নাই, এর পাশাপাশি বিএনপির যে নেতাকর্মীও তারা কিছু নেতাকর্মী বা বিএনপির সমর্থক তারাও কিন্তু সকাল থেকে ভিড় করে আছেন এই এভারকের হাসপাতালের সামনে এবং এখানে যে এভারকের হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা আমরা বলছিলাম যে সকাল থেকে জোরদার করা হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এপিবিএন মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, সব কিছু কিন্তু এভারকের হাসপাতালের বাইরে মোতায়েন রয়েছে। তবে এভারকের হাসপাতালের ভিতরে কিন্তু আমরা শুনেছি যে আমরা জেনেছি এসএসএফ মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ পর যে বলছিলাম যে তানিয়া যে এখানে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছে এভারকের হাসপাতালে কেন্দ্র করে, সেই শব্দ কিন্তু আমরা কিছুক্ষণ পরই আমরা পাচ্ছি। তো আমরা এখন অপেক্ষা করছি এজেডএম জাহিদ হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি পরিস্থিতি বা কি তথ্য
তথ্য দেন এবং কখন নিয়ে যাবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা কিছুক্ষণ আগেও বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছি এবং তিনি শাহরুল আহমেদ তিনি তখনও বললেন যে হয়তো আর 10 মিনিটের মধ্যে আমরা জানাবে। তো তা নিয়ে আমরা অপেক্ষা করছি। আমরা এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্য পেয়েছি বা আমরা জেনেছি যে বিএনপির নেত্রীকে এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তা নিয়ে আমরা পরবর্তীতে আমরা এই তথ্যটা পুরোপুরি নিশ্চিতভাবে জানার পরে কিন্তু আবার আমরা এখানকার যে ব্রিফিং সেখান থেকে কিন্তু আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত আমরা এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আমরা ব্রিফিং এর বিষয়টি আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ সৈকত। আমরা নিশ্চয়ই যখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন ডক্টর জেড, তখন আমরা নিশ্চয়ই ফিরে আসবো আপনার মাধ্যমে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমরা জানতে পারবো। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ। তেমন তিনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো দর্শক এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং শুরু হচ্ছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কিছুক্ষণ আগে বিএনপির একজন প্রতিনিধি, বেশ কয়েকজন সদস্য তারা এসেছিলেন এবং তারা আমাদের সাথে একটু কথাও বললেন এবং তারা আবার জানালেন যে হয়তো আর একটু কিছুক্ষণ দেরি হবে, আর একটু আমাদের অপেক্ষা করতে হবে এই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই যে চিকিৎসা ব্যবস্থার বা তার শরীরের অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানানোর জন্য যে ব্রিফিংয়ের কথা সকাল থেকে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছিল যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি ব্রিফ করবেন। আমাদের এই ব্রিফিং এর জন্য হয়তো আরেকটুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে আবার যখন ব্রিফ শুরু হবে আমরা আবার আসবো এবং আমরা পুরো বিষয়টি আমরা দর্শকদের আমরাও আসলে তখন আপনার মাধ্যমে ডক্টর জেড.এম জাহিদ যে তথ্যটি দেন সর্বশেষ সেটি জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এবং আপনি নিশ্চয়ই যুক্ত থাকবেন আমাদের সাথে। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সারা দেশের মানুষের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের প্রতি খালেদা জিয়াকে নানা নির্যাতন করেও সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। আগামীকাল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশের প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাত হবে বলেও জানান তিনি। একই সাথে প্রার্থনা হবে অন্য সম্প্রদায়ের উপাসনালতেও। এছাড়া আগামী 7 থেকে 13 ডিসেম্বর বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানান রুহুল কবির রিজভী। সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন বলে উল্লেখ করেন তিনি। আমরা আশা করছি দেশ গড়ার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে, অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল, এদের প্রতি জেলা থেকে 5 জন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। যে তিনি সেখানে থাকবেন এবং তিনি ভার্চুয়ালি থাকবেন। এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটাই আপনাদের সামনে জানালাম। জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। কেমন হবে প্রচারণার ধরন তা ঠিক করার পাশাপাশি সারা দেশের সাথে সমন্বয় করতে এরই মধ্যে ঢাকায় উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা অফিস। দলটির নীতি নির্ধারকরা জানান, আবেগ নয় বাস্তব অবস্থা বিবেচনা নিয়ে দ্রুতই দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিস খুলেছে বিএনপি। গুলশান 2-এর 90 নম্বর সড়কের এই ভবনের 3টি ফ্লোর প্রায় প্রস্তুত। দলের শীর্ষ নেতা সহ কেন্দ্রীয় নেতারা এখান থেকেই সারা দেশের 300 আসনের সাথে সমন্বয় করে নির্বাচন পরিচালনা করবেন। যুগের সাথে তাল মেলাতে এবার ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রচারণায়। মানুষ কি চায় সেটি মাথায় রেখেই ঠিক করা হচ্ছে প্রচারণার কৌশল। অফিসটা বেসিক্যালি করা হয়েছে, ওখানে কন্টেন্ট তৈরি করা হবে, নির্বাচনী প্রচারের জন্যই ওই অফিসটা করা হয়েছে। আমাদের প্রচারের যে কন্টেন্টগুলো, কিছু কিছু আছে অডিও, কিছু কিছু আছে ভিডিও, কিছু কিছু আছে প্রিন্টিং ম্যাটেরিয়াল। সাধারণ মানুষের যা কথা, সেই কথাকে তুলে নিয়ে এসে নির্বাচনে নিয়ে আসা, এইটার প্রচেষ্টা আমরা করছি এবং তাকেই ফোকাস করে আমরা আমাদের নির্বাচনী প্রচারের ব্যবস্থা করছি। এখন তো ডিজিটালের যুগ, ডিজিটালি ফোকাস বেশি দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরতে কেন দেরি হচ্ছে
তার ব্যাখ্যাও দেন এই বিএনপি নেতা। আশা প্রকাশ করেন নির্বাচনের আগেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তিনি। একটা পলিটিক্যাল লিডার তাকে কিন্তু শুধু ইমোশনালি তাড়িত হয়ে চললে চলবে না, তাকে বাস্তব অবস্থা অনুধাবন করতে করে আসতে হবে। এখন বাংলাদেশে যে আইন শৃঙ্খলার যে অবস্থা, নানান রকমের ফোর্সেসের উত্থান হয়েছে, তার সাথে সাথে মবক্রেসি, তৈরি জনতা, কত রকমের জনতা বের হয়েছে তোমার। তো এই পরিস্থিতিতে একেবারে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিচার না করে এসে কোনো রকমের রিস্ক নেওয়া তো আমাদের দলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উচিত হবে না। তো উনি সব বিচার করেই উনি আসবেন, এবং এটা আমি শিওর করে বলতে পারি যে উনি নির্বাচনের আগেই ফিরবেন। নভেম্বরের শুরুতে 237 আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রাথমিক মনোনয়ন প্রাপ্তরা। এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতারা। শফিকুল হক, 71, ঢাকা। এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট জাতি গঠনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 64 জেলায় নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় নিরপেক্ষ থেকে এবারের নির্বাচনকে দৃষ্টান্তমূলক এবং স্মরণীয় করে তোলার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তাদের সাথে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন ছিল প্রহসনমূলক ও তামাশার। এ থেকে অবশ্যই বের হতে হবে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে। তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো, কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন তারা স্মরণ করবে, বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম। তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। তিনি বলেন, এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গণভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতির জন্য বিল্ডিং কোড বানানো হবে। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি, এবং দায়িত্বপ্রাপ্তরা জন্মগ্রহণের ধাত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশদের কর্মদক্ষতার উপর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণাও দেন প্রফেসর ইউনূস। তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। মোহন ইসলাম, 71, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার জয়সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 10 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এ মামলায় অন্য আসামি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার 4 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HM তামিম। জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 4 জনের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে এ প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। বর্তমানে বিভিন্ন মামলায় আনিসুল, সালমান ও পলক কারাগারে থাকলেও বিদেশে অবস্থান করছেন শেখ হাসিনার ছেলে। দর্শক, ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাই।
কিছুক্ষণ আগে কিন্তু এ বিষয়ে শুনানি হয়েছে। শুধু যে সজীব ওয়াজেদ জয় তা নয়, এই মামলায় আরও জুনায়েদ আহমেদ পলকও আছেন এবং জুনায়েদ আহমেদ পলক কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরপরই তিনি গ্রেপ্তার হন এবং তিনি কারাগারে আছেন এবং তাকে কিন্তু এই মামলায় আসামি করা হয়েছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, সেই সময়টাকে উল্লেখ করেই মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল বা এই দুইজনের পরামর্শে। এখানে জয় নির্দেশ দেন পলককে এবং সেই নির্দেশ বাস্তবায়ন করেন পলক, এবং এই নির্দেশ বাস্তবায়ন এবং নির্দেশ দেয়া এই ঘটনাগুলো ছিল জুলাই গণহত্যাকে বহির্বিশ্ব থেকে আড়াল করা এবং যে নৃশংসতা ঘটেছে সেই সকল ঘটনাকে আড়াল করা, এবং সেই লক্ষ্যেই এই ইন্টারনেট বন্ধ রাখা হয় 10 দিন। এবং এরপর আমরা দেখতে পেয়েছি যে যখন ইন্টারনেট বন্ধ করা হয় তখন কিন্তু বিভিন্ন রকমের কথা বলা হয় যে ইন্টারনেট এমনি বন্ধ হয়ে গেছে বা আগুন লেগে বন্ধ হয়ে গেছে, এমন অনেক কথাই কিন্তু বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই সকল কথাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে তুলে ধরেছে প্রসিকিউশন, এবং প্রসিকিউশন মোট 3টি অভিযোগ আনে তাদের বিরুদ্ধে, এবং এই 3টি অভিযোগে কিন্তু আজকে শুনানি হয় এবং শুনানি শেষে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে যে মানবতা বিরোধী অপরাধ তার অভিযোগে আনিসুল হক, সালমান এফ রহমান তাদের বিরুদ্ধে কিন্তু আজকে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান গাজী এম তামিম। তিনি সেখানে আনিসুল হকের ভূমিকা তুলে ধরেন যে জুলাই অভ্যুত্থানকালীন সময় তার বক্তব্য এবং এই যে আইনের যারা আন্দোলন করেছে তাদেরকে গ্রেপ্তার এবং এই সকল বিষয়ে তাদের যে সকল ভূমিকা ছিল, তাদের কথোপকথন, ওই সময় নির্দেশনা, এই সকল বিষয় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন। এক্ষেত্রে সালমান এফ রহমানের যে বিষয়টি তুলে ধরেন যে যখন আন্দোলন চলছিল ব্যবসায়ীদের, যারা ব্যবসায়ী ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয়, তাদেরকে নিয়ে গণভবনে গিয়ে সেখানে বলা হয় যে আপনি যাই করবেন আপনার পাশে আসছি, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে এই কথা বলেন যে আপনার পাশে আছি। এবং এই কথা বলার মাধ্যমে জুলাই গণহত্যায় তারা সাপোর্ট দিয়েছেন এমন অভিযোগ কিন্তু আনা হয়েছে। এবং এই সকল অভিযোগে এখানেও 3টির মতো অভিযোগ আছে। এই যে সকল অভিযোগে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধেও কিন্তু আজ অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আমরা যদি বলি, এর আগে আরও একটি মামলা ছিল, সেটি রামপুরায় 28 জনকে হত্যা মামলা। সেখানে কিন্তু একজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন এবং তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ গঠনের শুনানি ছিল। সেই শুনানিতে আজ প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি হয় এবং সেখানে তারা যে আমরা দেখেছি যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, রামপুরায় টার্গেট করে একজন বিজেপি সদস্য গুলি করছেন, বিজেপি সদস্য রেদওয়ান, সেই ঘটনা কিন্তু তুলে ধরা হয়। তিনি কিন্তু এখানে আসামি হিসেবে আজকে সকালে তাকে আনা হয় এবং সেই ঘটনা তুলে ধরা হয়। এবং এই মামলায় কিন্তু পরবর্তী যে শুনানি তা কিন্তু 14ই ডিসেম্বর ঠিক করা হয় এবং সেদিনও কিন্তু বাকি যে সকল অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেই সকল অভিযোগ কিন্তু পুরো শোনানো হবে। এই মামলায় যে রামপুরে যে 28 জন হত্যা, এই মামলায় মোট 4 জন আসামি, 4 জনের মধ্যে 2 জন সেনা কর্মকর্তা এবং 2 জন রামপুরের পুলিশ কর্মকর্তা, এবং তাদের বিরুদ্ধে কিন্তু মোট 28 জনকে হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া যদি আমি বলি, এই আজকের ট্রাইব্যুনালের সকল প্রসিডিংগুলো নিয়ে আজ মোট মামলা ছিল বলা যায় যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং একটি মামলার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। এর মধ্যে জয়ের কথা বলছিলাম। এক্ষেত্রে আমরা একটি প্রশ্ন করেছিলাম আইসিটি যে সেই সময়ে জয় দেশে ছিলেন না, তাহলে তিনি কীভাবে অভিযুক্ত হলেন। তিনি তখন কিন্তু প্রসিকিউশন বলেছে যে জয় দেশে না থাকলেও তিনি এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, জুনায়েদ আহমেদের সাথে পরামর্শ করে তিনি ইন্টারনেট বন্ধ করেছেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তাকে এই গণহত্যা সংগঠনের ব্যাপারে তিনি উপদেশ দিতে বা তার পরামর্শ দিয়ে থাকতে পারেন। এই সকল অভিযোগে কিন্তু জয়কে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার খবর জানবার জন্য ফিরে আসবো পরবর্তীতে যদি কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী নাদিয়া শারমিনের সাথে যুক্ত হতে চাই। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের কথা এর আগে কাতারের পক্ষ থেকে বলা হয়েছিল সহায়তা দেবার, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জানবো। নাদিয়া, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার এর আগেও তার চিকিৎসার সময় আমরা দেখেছি, যখন তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন তখন কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি গিয়েছিলেন। এবারও কাতার সরকার একই রকমই প্রস্তাব দিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানাবেন এই বিষয়ে, কী ধরনের তথ্য আপনার কাছে আছে?
তা নিয়ে আমি আপনার কথা খুব স্পষ্টভাবে শুনতে পারিনি, তবে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু আপনাকে জানাতে পারি। সেটি হচ্ছে যে কাতারের বাংলাদেশে যে দূতাবাস আছে সেখান থেকে জানানো হয়েছে কাতারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল 29 তারিখে বিএনপির পক্ষ থেকে, এবং সরকারিভাবে 30 তারিখে আরেকটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছিল। এর মাধ্যমে জানানো হয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ রয়েছেন এই মুহূর্তে, তাকে নিয়ে যাওয়া যায় যুক্তরাজ্যে যাতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করার জন্য। তো সেই চিঠির রিপ্লাই আজকে এসেছে বলে আমরা জানতে পেরেছি। কাতার প্রস্তুত রয়েছে, কাতারের যে রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি প্রস্তুত রয়েছে, অর্থাৎ বাংলাদেশ চাইলে যে কোনো সময় তাকে বেগম খালেদা জিয়াকে কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যেতে পারে। কাতার সে ব্যবস্থাপনা করে দেবে বলে তারা নিশ্চিত করে দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে আসলে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি অনেকটা এগিয়ে গেল বলা যায়, এবং সেই ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার জায়গাটি নেই। এখন চাইলে পরিবারের যে কোনো সদস্য বা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে। সরাসরিভাবে তারেক রহমানকেই এসে নিয়ে যেতে হবে এই জায়গাটিতে তাও নয়, অন্য কেউ নিয়ে যেতে পারবেন তাকে, এবং এর মাধ্যমে এই কাতারের এই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে তার যে চিকিৎসার চেষ্টাটি সেটি চলতে পারে, যদি চিকিৎসকরা মনে করেন যে তাকে এখন এইভাবে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে। কাজেই এই জায়গাটি আসলে চিকিৎসকদের আমরা জানি যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে, সেটির উপর নিশ্চিত করবে চিকিৎসকরা কতখানি অনুমতি দিচ্ছেন তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং তার সাথে পরিবারের সিদ্ধান্তের একটি বিষয় তো রয়েছেই। তবে যে প্রস্তুতি যে জায়গাটির দরকার ছিল বা এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রয়োজনটি ছিল সেটির জন্য যতটুকু আগানোর প্রয়োজন সেটি আসলে এগিয়ে রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধন্যবাদ আপনাকে নাদিয়া শারমিন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী নাদিয়া শারমিন ছিলেন এতক্ষণ আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ গ্রহণ বৈধ, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্ট এই আদেশ প্রদানকালে উল্লেখ করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়েই গঠিত হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা রেজিমের পতন হয় 2024 সালের 5 আগস্ট। 6-7 আগস্ট দেশে কোনো সরকার ছিল না। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে। 9 আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির চিঠির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে মতামত দেন সুপ্রিম কোর্ট। গেল ডিসেম্বরে এই সরকার গঠন ও শপথ নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। এই বছর জানুয়ারিতে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেন। পরে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী। সেখানে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন, অ্যাপিল ডিভিশন একই জিনিস আপিল করলেন, সেটা হলো আইন করা হোক এ ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কারণ এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। জন আন্দোলনের পর ও উচ্চ আদালতের মতামতের ভিত্তিতে গঠিত সরকার নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ রইল না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন, যা আদেশে উল্লেখিত আছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনার সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায়, আর সেই লক্ষ্যে প্রস্তুত সরকারও। মাইনুল মারুফ, 71, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও
বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদালত আলাদাভাবে এই রায় ঘোষণা করে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নাজিব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেছেন। এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন। পিউনি জাজ যা বলেছেন 3টে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এক হচ্ছে আমাদের লোকাস স্ট্যান্ডি, আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল হলো ভাইরাস অফ ল। অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই 3টে পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেড অ্যাটর্নি জেনারেল, এবং তিনি মনে করছেন অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার ডিসএগ্রিমেন্ট আছে। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিস্টেমোলজিক সেন্টার জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 26 কিলোমিটার দূরে নরসিংদী জেলাতে। একই স্থানে বারবার বড় ভূমিকম্প ভালো কোনো লক্ষণ নয় বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। বৃহস্পতিবার ভোর 6টা 14 মিনিটে 4.1 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাটির 27 কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পের ঝাঁকুনি লাগে। বড় ভূমিকম্প হলে এই ভূমিকম্প রেস ধরে আরও কিছু ভূমিকম্প হয় এবং সেটা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। আসলে এখন যে ব্যাপারটা হয়েছে সেটাই, ওই বড় ভূমিকম্পর পরে আসলে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ আমরা যেটা বলছিলাম সেটাই এবং হচ্ছে, এবং এরকম ছোট ছোট ভূমিকম্প আরও হতে পারে। বারবার একই স্থানে ভূমিকম্প, এটাকে বড় রকমের বিপর্যয়ের শঙ্কা হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদ। যেখানে দুটা প্লেটের সংযোগস্থল, সেই সংযোগস্থলে নিকটে এই ভূমিটা হয়েছে, তার মানে সেটা বার্তা দিচ্ছে যে এই যে আটকে রয়েছে দুটা প্লেট সেটা খুলে গেছে বা একটা পথ তৈরি হয়েছে সেই শক্তিটা, জমা শক্তিটা বের হওয়ার। এখন এই সাবডাকশন জোনে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ভূমিকম্পগুলো হয় সেগুলো খুব মারাত্মক টাইপ, নটোরিয়াস টাইপের হয়। এই নগরে অনেক ভবন ঝুঁকিপূর্ণ, এমন বারবার ভূমিকম্পে নগরবাসীর করণীয় কি, সেই প্রশ্ন ছিল এই ভূতত্ত্ববিদের কাছে। গত 1 দশক ধরে বলে আসছি যে আমাদের প্রস্তুতি প্রয়োজন, এবং আমি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রস্তুতির কথা বলছি। এবং আমাদের প্রথম হচ্ছে স্বল্পমেয়াদীর মধ্যে জনগণকে সচেতন করে তোলা এবং ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে আপনি নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। যেরকম ঘরের ভিতরে যদি থাকেন, অফিস আদালতে, স্কুলে, তাহলে কোনো আপনার সোফা সেটের নিচে, ডাইনিং টেবিল, চেয়ারের নিচে বা দুটা দেয়ালের কর্নারে বা বিমের নিচে অবস্থান নেবেন। তবে খেয়াল রাখতে হবে কোনো ভারী জিনিস থেকে দূরে থাকতে হবে। জানলা যেখানে কাঁচ থাকে সেখানে কাচের পার্টিশন থাকে, সেখান থেকে দূরে থাকতে হবে। গেল 21 নভেম্বরের ভূমিকম্পের পর নরসিংদীতে মোট 6টি আফটারশক অনুভূত হল। সুশান্ত সিনহা, 71, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। ভোগান্তি বিবেচনায় কর্মবিরতি আপাতত প্রত্যাহার করলেও দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। হিমেল মাহবুবের প্রতিবেদন। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 8টা থেকে কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। মন্ত্রণালয় থেকে বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ তাদের। ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, অন্যান্য সকল ডিপ্লোমাদারদেরকে 11তম থেকে 10ম গ্রেডে উন্নতি করা হয়েছে। শুধুমাত্র আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 11তম থেকে 10ম গ্রেডে উন্নত করা হয় নাই। আমরা দীর্ঘ 30 বছর যাবৎ সেটা সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন করে আমরা সেটা পাচ্ছি না। আমাদের বারবার আশ্বাস দিচ্ছে যে আমাদের 10ম গ্রেড করে দিবে, কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছে না। এটা আমাদের সবচেয়ে বড় খারাপ লাগা জায়গা। এদিকে কর্মসূচি চলাকালে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। সকাল 7টা বাজে আসছি,
যেজন এক্সার করা অসুস্থ লোক, বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছি না, বাচ্চা কান্না করতেছে, অনেক রোগী চলেও গেছে। এখানে এই যে গেট ধরে দাঁড়ায় আছি ওষুধের জন্য, ট্রিটমেন্টের জন্য। তাদের যদি দেওয়া দাবি থেকে থাকে তারা সরকারের কাছে চাক। কালকে সারাদিন এইভাবে ঘুরছি, যাইতে পারি নাই। আমার দেশে বাড়ি মাদারপুর, যখন রাত হয়েছে তখন আমি যাইতে পারি নাই। আমি এখানে ঘুমাইছিলাম, লুঙ্গি বিছিয়ে ঘুমাই রয়েছি। ভোট পুতাইছি, ভোট পুতায় আমরা যে আঙ্গ আজকে বন্ধ দিত, কোথায় আজকে বন্ধ, আমরা আইতাম না, আমরা লোক পড়াইতাম। তোরা আঙ্গুল মরে গেছে গা, আমরা কি লুকি যাইতেছি স্যার? সরকারের কাছে দাবি দেওয়া, আমাদের কাছে কোনো দাবি দেওয়া নাই। আমরা কেন ভোগান্তির শিকার হইলাম, আমাদের কেন হয়রানি দেওয়া হইলো? কর্মসূচি বেলা 12টা পর্যন্ত থাকলেও রোগীদের ভোগান্তি বিবেচনায় 1 ঘন্টা আগে কাজে ফিরে যান মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বাস্তবায়ন হলে আমরা কর্মসূচি প্রত্যাহার হবে। আজকে শুধু আমরা রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে কমপ্লিট শাটডাউন উঠিয়ে নিয়েছি। আমাদের দাবি না মানলে আমরা আগামী সপ্তাহে নতুন কর্মসূচি আসবে, সেটা কমপ্লিট শাটডাউন সহ আমাদের কর্মসূচি আসবে। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। 4 বাম দলের যৌন অভিমুখী মিছিল পণ্ড হয়েছে পুলিশের বাধায়। বাম দলের 15 কর্মী সহ আহত হয়েছে পুলিশের 5 সদস্য। সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাব থেকে মিছিল শুরু করে বাম দলের কর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল আসলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় লাঠিচার্জ। আন্দোলনকারী কর্মীরাও এ সময় পুলিশের উপর চড়াও হয়। 2 দফা লাঠিচার্জের পরে পরিস্থিতি শান্ত হয়। পরে কাকরাইল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে শেষ হয় তাদের কর্মসূচি। এটা নিয়ে যখন আন্দোলন করছিলাম, আমরা কথা বলছিলাম, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বরঞ্চ হুমকি দিয়ে বলেছিলেন যে আন্দোলনকারীদের জনগণ প্রতিহত করবে। আজকে যদি উনি মিনিমাম গণতন্ত্র মানতেন তাহলে উনি টিম পাঠাতে পারতেন বা আমাদেরকে নিয়ে যেয়ে কথা বলতে পারতেন। কোনোটা তিনি না করে যেভাবে বাধা দিলেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার মানে ওনার মনের আসল উদ্দেশ্য হচ্ছে বিদেশের কাছে ইজারা দেওয়া কমপ্লিট করা। উনি যদি এই সিদ্ধান্ত থেকে না ফেরে তাহলে আমরা আন্দোলনকারী সবার সাথে কথা বলে আগামীতে হরতাল অবরোধ সহ আরো নানামুখী কর্মসূচি দেব। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিডা আয়োজিত বিনিয়োগ সংলাপে তিনি আশ্বাস দেন চলতি বছরের মধ্যে মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার। একই সাথে মার্চ নাগাদ খেলাপি ঋণের হার আরও 10% কমানোর কথাও বলেন তিনি। বলেন আইএমএফ দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণ করছে, এই অভিযোগ ভিত্তিহীন। এ সময় বিপুল বিনিয়োগ করা শিল্পাঞ্চলগুলোতে দ্রুত গ্যাস বিদ্যুতের সংযোগ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সম্মেলনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন ব্যবসায় পরিবেশের উন্নয়নে কর কাঠামো সহজ করা জরুরি। এ সময় এনবিআর চেয়ারম্যান দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। টিডিএস দিতে হয়, এটা আগে ছিল না। তার মানে ক্যাপিটাল কস্ট দৈনন্দিন বাড়ছে। আমরা বিদেশ থেকে লোন আনছি, সেটা আইএফসি হোক আর যেখান থেকে মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হলে লাগে না, আর অন্য যেখান থেকে আনি আমাদেরকে 20% দিতে হচ্ছে, যা আগে ছিল না। এতে আমরা যেটা শুনেছি যে যখনই মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন করে তখনই নতুন নতুন প্রবলেম উদ্ভব হয়। এটা কিন্তু আমাদের সব জায়গায় হচ্ছে। যেমন আমরা রিসেন্টলি ঢাকা কাস্টম হাউসে আগুন লাগার পরে এবং মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। এখন 8.2 এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটাকে অ্যাডজাস্ট করে ফেলি। আইনের প্রয়োগ হবে, আইনকে আমরা কঠোরভাবেই নেব, ব্যক্তিকে আমরা ছাড়বো না, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা হতে দেবো না। এবং একটা প্রতিষ্ঠানও বন্ধ হয় নাই আদার দেন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই এবাকের হাসপাতালে। সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন। ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড, অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে, সহযোগিতা করে যাচ্ছেন। আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি।
আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আপনাদের কাছে যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমত চেষ্টা করে যাচ্ছেন, সেই সাথে এভার কেয়ার হসপিটাল তার চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর পল স্টোন, প্রফেসর পেট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান, ওনার কন্যা, ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের
অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, ইউকে এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। জাহিদ ভাই, পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? জাহিদ ভাই, এদিকে পরিস্থিতি কি আগের চেয়ে একটু স্থিতিশীল আছে না উন্নতি হয়েছে, এই জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা আপনাদেরকে আগেও বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের বক্তব্য ছিলাম এবং এর মধ্যে আপনারা জেনেছেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার সাথে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্যরাও, যাতে যাত্রার পথে যে কোনো ধরনের প্রয়োজন হলে যেন সাথে সাথেই তার চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে। এবং আশা করছেন আবারও সকলে মিলে যে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন, সেই প্রত্যাশাই এখন পর্যন্ত জানিয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন। আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন, এই বিষয়ে হয়তো আরও আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা এবার অন্যান্য এই বিষয়ে আরও আমরা খবর জানবো, নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।